আমরা আজকে হিস্ট্রি টেকিং অফ দ্য মেডিসিন। তো আমরা হিস্ট্রি টেকিং নিয়ে আজকে মোটামুটি একটু আলোচনা করব। তো এখানে কিভাবে হিস্ট্রি নেবেন যারা নতুন থার্ড ইয়ার কিংবা অন্যান্য ইয়ারে যারা আছেন। তো হিস্ট্রি টেকিং নেওয়ার সময় আমরা কী কী জিনিস লিখবো বা একটা পেশেন্টকে আমরা কীভাবে অ্যাপ্রোচ করব এবং একটা পেশেন্টের কাছে যাওয়ার পরে আমরা নর্মালি কীভাবে হিস্ট্রি নেব, এই হিস্ট্রি নেওয়ার যে ফরম্যাট সেই ফরম্যাটটা সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব এবং কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসগুলো খেয়াল রাখবো সেই জিনিসটা ওভারঅল আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তো হিস্ট্রি টেকিং, যদিও এটা হিস্ট্রি টেকিং মেডিসিনের একটা ফরম্যাট, তো মেডিসিন, সার্জারি কিংবা গাইনি মোটামুটি সবগুলোর ক্ষেত্রে বেসিক যে ফরম্যাট সেটা অলমোস্ট সেম। তো আমরা ফার্স্টে চলে আসি যেটা হলো পার্টিকুলার অফ দ্য পেশেন্ট। এখন পার্টিকুলার অফ দ্য পেশেন্ট বা একটা হিস্ট্রি নেওয়ার সময় শুরুতে আমাদের যে জিনিসটা লাগবে, একটা পেশেন্টের হিস্ট্রি নেওয়া লাগবে। এখন পার্টিকুলার অফ দ্য পেশেন্ট বলতে যেটা বোঝাচ্ছে, অর্থাৎ পেশেন্টের নাম, বয়স, দেখেন এখানে একটা জিনিসপত্র আছে, এই জিনিসগুলোর যে একটা ছোটোখাটো একটা হিস্ট্রি, সেটাকে আমরা বলি পার্টিকুলার অফ দ্য পেশেন্ট। এখন পার্টিকুলার অফ দ্য পেশেন্টের মধ্যে যেই জিনিসগুলো ইনভলভড, সেখানে ফার্স্টে আছে নেম। নাম কেন দরকার? কারণ আমরা কোন ব্যক্তির হিস্ট্রি নিতেছি সেই ক্ষেত্রে আমাদের নাম জানা দরকার। সেই ব্যক্তির বয়স, ব্যক্তির সেক্স, মেল নাকি ফিমেল, রিলিজিয়ন জানা লাগবে, কারণ বিভিন্ন রকম ডিজিজ যেটা রিলিজিয়নের সাথে রিলেটেড এবং এটা আইডেন্টিফিকেশনের জন্য ইম্পর্টেন্ট। কারণ দেখা যাইতে পারে যে এক নামের, একই বয়সের, একই সেক্সের ডিফারেন্ট দুইজন পেশেন্ট একই ডিপার্টমেন্টে ভর্তি থাকতে পারে, ঠিক আছে? সো এই জিনিসটার কনফিউজিং দূর করার জন্য রিলিজিয়ন দরকার। এরপরে ধরেন ম্যারাইটাল স্ট্যাটাস, এরপরে আছে অকুপেশন। এখন ম্যারাইটাল স্ট্যাটাসের সাথেও অনেক ধরনের রিলেটেড ডিজিজ আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো আছে যেগুলো ম্যারাইটাল স্ট্যাটাসের সাথে রিলেটেড। অকুপেশন কেন জানা দরকার? অকুপেশনের সাথেও বিভিন্ন রোগ সম্পূর্ণভাবে জড়িত, ঠিক আছে? তো অকুপেশনের সাথেও ডিজিজ রিলেটেড থাকার কারণে আমাদের অকুপেশনটাও জানা লাগবে। এরপর আছে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ পেশেন্টের বর্তমান ঠিকানা, এবং পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ পেশেন্টের স্থায়ী ঠিকানা। এরপর আছে ডেট অফ অ্যাডমিশন, অর্থাৎ পেশেন্ট কবে ভর্তি হয়েছে, এবং ডেট অফ এক্সামিনেশন, অর্থাৎ আমরা পেশেন্টকে কবে এক্সামিনেশন করতেছি আর কি। অর্থাৎ আমি যখন এই হিস্ট্রিটা নিতেছি তখন সেটাকে আমরা বলবো ডেট অফ এক্সামিনেশন। সো এটাকে আমরা বলতেছি পার্টিকুলার অফ দ্য পেশেন্ট। তো পার্টিকুলার অফ দ্য পেশেন্টের মধ্যে যে কয়েকটা জিনিস দেখলেন, এই সবগুলো জিনিসই আমাদের মেডিসিন, সার্জারি, গাইনি সব জায়গায় সেম, কোনো ডিফারেন্স নাই। বিশেষ করে গাইনি বা অপসের ক্ষেত্রে সেক্স যে অপশনটা আছে, এই অপশনটা আমরা নর্মালি ইউজ করি না, কারণ গাইনি বা অপসে সবসময় ফিমেল পেশেন্টই থাকে, তো এই ক্ষেত্রে আমাদের সেক্স আলাদা করে উল্লেখ করা লাগে না। এরপরে দেখেন রাইট সাইডের দিকে আছে কি পার্টিকুলার অফ দ্য স্টুডেন্ট। এখানে আপনার নাম, রোল এবং ব্যাচ এটা লিখতে পারেন, কারণ যেহেতু আপনাকে লং কেসে পরীক্ষা দেওয়া লাগতে পারে, তো তখন আপনাকে এইভাবে বলতে হইতে পারে। এরপর আছে পার্টিকুলার অফ দ্য হসপিটাল, অর্থাৎ আপনি যে হাসপাতালে ভর্তি আছেন সেই হাসপাতালের বেড নম্বর, ওয়ার্ড নম্বর, কোন ইউনিটে আছেন সেই ইউনিট নম্বর এবং নেম অফ দ্য হসপিটাল, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এরপরে যেটা লাগবে সেটা হলো চিফ কমপ্লেন। এখন চিফ কমপ্লেনের ক্ষেত্রে নর্মালি 3টা পয়েন্ট দেওয়া লাগে, 3টার বেশি না, বাট 3টার কম হলেও কোনো সমস্যা নাই। বাট মেডিসিনের যখন আপনি চিফ কমপ্লেন লিখবেন, চিফ কমপ্লেনটা হইল পেশেন্ট যখন নিজের ভাষায় নিজের সমস্যাগুলো বলতেছে এবং যেটা সব থেকে সিভিয়ার সেটা আগে, এবং সেই অনুযায়ী আপনাকে এই সমস্যাগুলো লিখতে হবে। তার মানে সব থেকে ইম্পর্টেন্ট যে সমস্যাটা পেশেন্ট আগে বলবে সেটা ফার্স্টে, এবং যে সমস্যাটা বলছে সেটা সময়ের সাথে সাথে লিখতে হবে, অর্থাৎ ডিউরেশন। কোনো একটা সমস্যা নিয়ে ধরেন পেশেন্ট আসছে, পেশেন্ট এসে বললো আমার সিভিয়ার কাফ, এখন তার প্রচুর কাশি, এখন এই কাশিটা কতদিন ধরে সেটা আপনার ডিউরেশনটা উল্লেখ করতে হবে। মেডিসিনের ক্ষেত্রে আমরা চিফ কমপ্লেন লিখি 3টা, মিনিমাম 3টা চিফ কমপ্লেন আমরা লিখি। বাট সার্জারি কিংবা গাইনি এখানে আমরা 2টা বা 1টাও লিখতে পারি, বাট 3টা লেখা বেস্ট এটা মেডিসিনের ক্ষেত্রে। সার্জারির ক্ষেত্রে 2টা বা 3টা লিখলেও কোনো সমস্যা নেই, বাট কখনোই চিফ কমপ্লেন 3টার বেশি লিখবেন না, এবং এটা পেশেন্টের ভাষায় লিখতে হবে। এখানে আপনি নর্মালি কোনো মেডিকেল টার্মিনোলজি ইউজ করতে পারবেন না, অর্থাৎ কোনো মেডিকেল টার্ম ইউজ করতে পারবেন না, অর্থাৎ পেশেন্ট যেভাবে বলবে আপনি সেটাই ইংলিশে লেখা লাগবে। এটা হলো মেইন কথা। এরপর আছে হিস্ট্রি অফ দ্য প্রেজেন্ট ইলনেস। তার মানে এই যেই সমস্যাগুলো নিয়ে পেশেন্ট আসছে, আপনি একটা পেশেন্টের কাছে অ্যাপ্রোচ করার পরে যে সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পারছেন, এই সমস্যাটা এখন আপনাকে এক্সপ্লেইন করতে হবে বা এলাবোরেট করে আপনার এই চিফ কমপ্লেনটাই লিখতে হবে। দেখেন হিস্ট্রি অফ দ্য প্রেজেন্ট ইলনেসের প্রথম যে ওয়ার্ডটা লেখা, এলাবোরেশন অফ দ্য চিফ কমপ্লেন, অর্থাৎ পেশেন্টের যে চিফ কমপ্লেনটা আছে, যে 3টা বা 4টা বা 2টা বা 1টা যে চিফ কমপ্লেনগুলো আছে, এই চিফ কমপ্লেনটা এখন আপনাকে এলাবোরেট করতে হবে, ডিসক্রাইব করতে হবে। এটা কবে হয়েছে, কিভাবে হয়েছে, এটার ধরন কেমন, এটা কখন বাড়ে কখন কমে, এই সমস্যাগুলো আর কি। এই সমস্যাগুলো কি করলে বাড়ে, কি করলে কমে,
কখন বাড়ে, এই জিনিসগুলো আপনাকে হিস্ট্রি অফ দ্য পেশেন্ট ইলনেসের মধ্যে লিখতে হবে, যেটাকে আমরা বলতেছি এলাবোরেশন অফ দ্য চিফ কমপ্লেন। এরপর আছে সিস্টেমিক এনকোয়ারি অ্যান্ড ইম্পর্টেন্ট পজিটিভ অ্যান্ড নেগেটিভ পয়েন্ট। এই জিনিসটা কি? সিস্টেমিক এনকোয়ারিটা হলো কোনো তার শারীরিক কোনো সমস্যা আছে কিনা বা কোনো সিস্টেম ওয়াইজ কোনো সমস্যা আছে কিনা। ধরেন কোনো একটা পেশেন্ট এসে বলতেছে যে আমার সিভিয়ার কাফ। এখন এই কাফ জিনিসটা আমরা নর্মালি রেসপিরেটরি সিস্টেমের সাথে আমরা ধারণা করতে পারি বা রেসপিরেটরি সিস্টেমের কোনো একটা সমস্যা হতে পারে। তখন আমরা ওই সিস্টেমে আর কোনো সমস্যা বা ওই সিস্টেম রিলেটেড কোনো অ্যাসোসিয়েটেড কোনো সমস্যা আছে কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য আমরা সিস্টেমিক এনকোয়ারি করি। সেটার ক্রস কোশ্চেন বিভিন্নভাবে আমরা কোশ্চেন অ্যারাইজ করি, কোশ্চেন থেকে আমরা অ্যান্সার শুনে আমরা ডায়াগনোসিসের দিকে আগাইতে থাকি। এরপরে যেটা আছে সেটা হলো ইম্পর্টেন্ট পজিটিভ অ্যান্ড নেগেটিভ পয়েন্ট। কারণ যেই সমস্যাটা আমরা সাসপেক্ট করতেছি সেটার এগেইনস্টে কিছু পজিটিভ প্রশ্ন করা লাগবে। অর্থাৎ ওই যে জিনিসটা আমরা সাসপেক্ট করতেছি সেটাকে আমরা এক্সক্লুড করার জন্য আমরা কি কি ধরনের প্রশ্ন তাকে করতে পারি, যে প্রশ্ন করলে আমরা যেটা সাসপেক্ট করতেছি সেটার পক্ষে কোনো উত্তর পেতে পারি বা কোনো ক্লু পেতে পারি। এর জন্য আমরা কি করি, ইম্পর্টেন্ট পজিটিভ পয়েন্টগুলোর দিকে ফোকাস করি। কিন্তু এর পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট নেগেটিভ পয়েন্টও আছে। পেশেন্টের হয়তো ওই জিনিসটা নাই, কিন্তু আমি যেটা সাসপেক্ট করতেছি সেটার সাথে হয়তো এমন কোনো পয়েন্ট ক্রস হইতে পারে, যেটা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের ক্ষেত্রেও এই জিনিসটা হতে পারে। তার মানে আমাকে কিছু নেগেটিভ পয়েন্টও ইনক্লুড করা লাগতে পারে। এই নেগেটিভ পয়েন্টটা হয়তো আপনি যে প্রফেশনাল ডায়াগনোসিসটা এস্টাবলিশ করছেন সেটাকে প্রুভ করতে এই নেগেটিভ পয়েন্টটা দরকার হতে পারে। এরপর আছে জেনারেল কোয়েশ্চেন, অর্থাৎ আপনি কিছু স্বাভাবিক প্রশ্ন করতে পারেন, ফিভার আছে কিনা, ওয়েট লস আছে কিনা, অ্যানোরেক্সিয়া মানে ক্ষুধামন্দা আছে কিনা, ভমিটিং, বাউল, ব্লাডার হ্যাবিটিভ, এগুলো অ্যাসোসিয়েটেড জিনিসপত্র যে পেশেন্টের যে সমস্যা আছে সেই সমস্যার সাথে সাথে এই সমস্যাগুলো তার আছে কিনা। এই জিনিসগুলো আপনি খুব সুন্দর করে প্রেজেন্টিং ইলনেসের মধ্যে এলাবোরেট করবেন। এরপর আছে হিস্ট্রি অফ দ্য পাস্ট ইলনেস, তার মানে পেশেন্ট এখন হাসপাতালে ভর্তি হয়েছে, তার মানে এই জিনিসগুলো তখনই আপনি পেশেন্টের কাছে যে জিজ্ঞেস করবেন এই জিনিসগুলো তখনই আপনি খাতায় লিখবেন যখন পেশেন্ট আপনার হাসপাতালে ভর্তি। তার মানে হাসপাতালে নর্মালি কোনো সুস্থ স্বাভাবিক পেশেন্ট ভর্তি থাকে না। তার মানে যেহেতু পেশেন্ট এখন ভর্তি আছে তার মানে সে প্রেজেন্ট কোনো একটা সমস্যা নিয়ে ভর্তি হয়েছে, কিন্তু এই সমস্যার পূর্বে সে কখনো হাসপাতালে ভর্তি ছিল কিনা বা তার আগে কখনো কোনো সমস্যা ছিল কিনা, মেজর কোনো ইলনেসের কারণে হাসপাতালে ভর্তি হইতে হয়েছে কিনা। সো এই সমস্যাগুলো তখন আপনাকে জিজ্ঞেস করতে হবে, যেটা পাস্ট ইলনেসের মধ্যে আমরা লিখি যে তার আগে কখনো কোনো মেজর সমস্যা নিয়ে সে হাসপাতালে ভর্তি ছিল কিনা। হতে পারে সেটা সার্জিক্যাল কোনো সমস্যা, হতে পারে সেটা কোনো মেডিকেল ট্রিটমেন্ট পারপাস, যে কোনো কিছুই হোক না কেন সে আগে যদি ভর্তি থাকে সেটা আপনাকে পাস্ট ইলনেসের মধ্যে লিখতে হবে। অথবা পাস্টে যদি কোনো রকম কোনো ডিজিজ বা কোনো রোগে যদি আক্রান্ত হয়ে থাকে সেটাও কিন্তু আপনাকে পাস্ট ইলনেসের মধ্যে লিখতে হবে। কেন পাস্ট ইলনেসটা ইম্পর্টেন্ট? কারণ বিভিন্ন ডিজিজ আছে যেটা রিকারেন্ট হয়, অর্থাৎ আগেও হয়েছিল, আবারও হচ্ছে, ভবিষ্যতে হতেও পারে। আবার এমন কিছু ডিজিজ আছে যেগুলো আগে হয়েছে সেটার লেজ ধরে দেখা গেলো আরেকটা ডিজিজ হইতে পারে। তার মানে কোনো একটা ডিজিজ থেকে নতুন কোনো একটা ডিজিজের সূত্রপাত হতে পারে। অর্থাৎ আগে একটা সমস্যা হয়েছিল, সেই সমস্যা রিকভারি করার পরে ওই সমস্যার সূত্রপাত ধরে দেখা গেলো পেশেন্টের এখন যে সমস্যাটা হয়েছে সেটা ওই আগের সমস্যাটার সাথে রিলেটেড। সেরকম বিভিন্ন ডিজিজ আছে যেটা আমরা বিভিন্ন ডিজিজ আগে হয়েছে সেই হিস্ট্রি থেকে আমরা বের করতে পারি। এই কারণে পাস্ট ইলনেস আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে পেশেন্ট এই যে এখন বর্তমানে যে সমস্যাটায় ভুগতেছে এটা পূর্বের কোনো রোগ বা কোনো সমস্যার সাথে রিলেটেড কিনা। এই জন্য আমাদের পাস্ট ইলনেসটা জানা লাগবে এবং এই জন্য আমরা পাস্ট ইলনেস বা পাস্ট হিস্ট্রিটা আমরা নেই। এরপরে আছে ধরেন ড্রাগ হিস্ট্রি। সো ড্রাগ হিস্ট্রির মধ্যে বলা আছে দেখেন, ইফ অ্যানি নোট দ্য নেম অফ দ্য ড্রাগ, ডোজ অ্যান্ড ডোজেস রেজিমেন অ্যান্ড ডিউরেশন অফ দ্য ট্রিটমেন্ট অ্যালং উইথ দ্য সিগনিফিক্যান্ট সাইড ইফেক্ট অ্যান্ড অ্যালার্জিক্স অফ দ্য ড্রাগস। তার মানে পেশেন্ট, আপনি যে পেশেন্টের থেকে হিস্ট্রি নিচ্ছেন সেই পেশেন্টের কোনো ধরনের ড্রাগের হিস্ট্রি আছে কিনা, অর্থাৎ সে কোনো ধরনের ড্রাগ খায় কিনা। যদি সে কোনো ড্রাগ খায় তাহলে সেই ড্রাগের নাম লিখতে হবে, সেই ড্রাগের ডোজ লিখতে হবে, অর্থাৎ সে কী পরিমাণ ডোজে ড্রাগটা সেবন করে। ডোজেস রেজিমেন অর্থাৎ দিনে কতগুলা বা কত ঘন্টা পর পর, এই ডোজেস রেজিমেন্টটা আপনাকে লিখতে হবে। ডিউরেশন অফ দ্য ট্রিটমেন্ট এবং সে এই ড্রাগটা কতদিন ধরে খাচ্ছে, এবং এই ড্রাগটা খাওয়ার কারণে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা বা কোনো সাইড এফেক্ট আছে কিনা, এবং এই ড্রাগটা খাওয়ার কারণে তার কোনো অ্যালার্জিক রিয়াকশন হয় কিনা। এই জিনিসগুলো ড্রাগ হিস্ট্রির মধ্যে নেওয়া লাগবে। কেন ড্রাগ হিস্ট্রিটা অনেক ইম্পর্টেন্ট? কিছু রোগের সমস্যা দেখা যায় যে কোনো একটা ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হতে পারে। আবার এমনও হতে পারে যে পেশেন্ট আসছে, পেশেন্ট হাসপাতালে ভর্তি, কিন্তু এই পেশেন্টের অন্যান্য কিছু ডিজিজ আছে যেগুলো তার লাইফ টাইম চলবে বা লাইফ টাইম ধরে থাকবে। যেমন ধরেন হাইপার টেনশন, যেমন ধরেন ডায়াবেটিস মেলাইটাস। এইগুলো কন্ট্রোলে রাখা যায় কিন্তু সম্পূর্ণ রিকভারি করা যায় না বা সম্পূর্ণ কিউর করা যায় না। তার মানে পেশেন্টকে তার হাইপার টেনশন কন্ট্রোলে রাখা লাগবে। তাহলে কন্ট্রোল করার জন্য তাকে কি করতে হবে? অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খেতে হবে। তার মানে পেশেন্ট
কন্টিনিউয়াসলি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের উপর নির্ভরশীল। সো এই ড্রাগটা যেহেতু সে খাচ্ছে, এই ড্রাগের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে বর্তমানে যে সমস্যা নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছে, এটার সাথে এটার কোনো যোগসূত্র আছে কিনা এটা ফাইন্ড আউট করার জন্য আমাদের ড্রাগ হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। এবং সে যে ড্রাগটা খাচ্ছে সেই ড্রাগটা প্রতিদিন কী ডোজে খাচ্ছে, ডোজ বেশি হয়ে যাওয়ার কারণে কোনো সমস্যা হয়ে এখন হাসপাতালে ভর্তি হয়েছে কিনা, বা ডোজ কমে যাওয়ার কারণে বা অনিয়মিত খাওয়ার কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা। কারণ বিভিন্ন ড্রাগের বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যেটা অন্যান্য রোগের সূত্রপাতের কারণ হতে পারে। এই কারণে ড্রাগ হিস্ট্রিটা আমাদের জানা লাগবে, এবং সে কী পরিমাণ ডোজ রেজিমেন্ট, ডিউরেশন, এটার উপরও অনেক কিছু ডিপেন্ড করে। কারণ কোনো একটা ড্রাগ দীর্ঘদিন ধরে খাইলে সেটা হতে পারে ইমিউনো কম্প্রোমাইজড করে ফেলতে পারে, বা বডিতে আরও অন্য পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে, বিভিন্ন অর্গান বা বিভিন্ন সিস্টেমের উপরে একটা খারাপ বা ডিসঅ্যাডভান্টেজ বা একটা ব্যাড এফেক্ট ফেলতে পারে। তো এই জিনিসগুলোকে আমরা এক্সক্লুড করি, বা এক্সক্লুড করার জন্য আমরা ড্রাগ হিস্ট্রিটা নেই যে ড্রাগের সাথে কোনো রকম সম্পর্ক আছে কিনা। এরপর আছে ফ্যামিলি হিস্ট্রি। কিছু ডিজিজ আছে ফ্যামিলির সাথে ইনভলভড, যেটাকে আমরা বলি যে ফ্যামিলিতে রান করে এরকম ডিজিজ, যেটা বাবা মায়ের ছিল বাচ্চা কাচ্চার হতে পারে, অথবা নানা নানি বা দাদা দাদির ছিল এখন যে পেশেন্ট তার ওইখানে হতে পারে। তার মানে এই জিনিসটা ফ্যামিলিতে যদি থাকে হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেইভাবেও আমরা কিন্তু একটা ডিজিজ ডায়াগনোসিসের দিকে আগাতে পারি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি নেওয়ার মাধ্যমে। আবার ধরেন কোনো কিছু ডিজিজ থাকে যেমন বাচ্চা বা সিবলিং বা ভাই বোনদের মধ্যে আছে, এরকম ডিজিজও হতে পারে। আবার আছে কিছু ব্লাড রিলেটেড ডিজিজ থাকে, যেমন বাবার ডায়াবেটিস আছে, তাহলে আমরা ধরে নিই যে তাহলে বাচ্চারও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। মা বাবার কারোর হাইপার টেনশন আছে, তাহলে আমরা ধরে নিই বাচ্চারও বা সন্তানেরও হাইপার টেনশন বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। আবার এমনও হতে পারে যে ফ্যামিলিতে এমন কেউ ছিল যে ক্যান্সারে মারা গেছে, তার মানে পরবর্তীতে যে অফ স্প্রিং বা যেই সিবলিংস বা যেই বাচ্চারা আছে তাদেরও এরকম ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি থাকে। তার মানে পূর্বে ফ্যামিলিতে কোনো রকম সমস্যার কারণে কোনো কেউ মারা গেছে কিনা বা কেউ কোনো রোগে ভুগছে কিনা সেটার উপর ভিত্তি করেও কিন্তু আমরা এই রোগগুলো সাসপেক্ট করতে পারি বা ধারণা করতে পারি যে এর ক্ষেত্রে বা এই পেশেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো হতে পারে, কারণ এই জিনিসটা অলরেডি তার ফ্যামিলিতে একবার হয়েছে। সো আমরা এইভাবে ধারণা করি আর কি। এরপর আসে পার্সোনাল হিস্ট্রি। পার্সোনাল হিস্ট্রির মধ্যে দেখেন ডায়েট, হ্যাবিট, অকুপেশন, ওয়ার্কিং আওয়ার, এই জিনিসগুলো রিলেটেড। এখন ডায়েটের সাথে কেমন রিলেটেড? এখন ধরেন কোনো একজন ব্যক্তি প্রচুর পরিমাণ ফাস্টফুড খায়, সে বাসার হেলদি খাবার না খেয়ে রাস্তাঘাটের ফাস্টফুড খায়, স্ট্রিট ফুড খায়। তো যারা এই রকম ডায়েটারি হ্যাবিট কন্টিনিউ করে তাদের ধরেন বিভিন্ন রকম ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে ধরেন অবেসিটির যে সমস্যাগুলো থাকে, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, হাইপার টেনশন থাকে, অ্যাথেরোস্ক্লোসিস থাকে, হার্ট ডিজিজের সমস্যা থাকে। সো দেখা যায় যে এটা কিন্তু ডায়েটের উপর নির্ভরশীল। আবার অনেকে আছে যেমন যখন স্মোকড ফুড খায় তাদের ক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসার একটা সম্ভাবনা থাকে। সো এটা ডায়েটের সাথে কিন্তু অনেক রিলেটেড। এরপর ধরেন কিছু হ্যাবিট, ধরেন কারোর স্মোকিংয়ের একটা হিস্ট্রি আছে, তো এই স্মোকিংয়ের হিস্ট্রি একটা জিনিসের ক্ষেত্রে বা একটা ডিজিজের ক্ষেত্রে যেমন একদম কি ফিচার, যেমন সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে। তো যারা সিওপিডি অর্থাৎ সিওপিডির সমস্যা নিয়ে আসে আমরা ধরেই নেই যে এই পেশেন্টের স্মোকিংয়ের একটা হিস্ট্রি আছে। তো স্মোকিংয়ের একটা হিস্ট্রি আমরা সিওপিডি ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা অনেক বেশি হেল্পফুল হয়। অ্যালকোহল যারা খায় বা যারা নিয়মিত মদ্যপান করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ক্রনিক লিভার ডিজিজের সমস্যা থাকতে পারে, ফ্যাটি লিভারের সমস্যা থাকতে পারে, কিংবা লিভার সিরোসিসের মতো সমস্যা হতে পারে। বেটাল বা বেটাল নাট এদের ক্ষেত্রে ওরাল আলসার হতে পারে, বা কোনো টুথ বা দাঁতের কোনো সমস্যা হতে পারে, তারপর ইসোফেগাসের কোনো সমস্যা হতে পারে। এবং ধরেন কারা ড্রাগ অ্যাডিক্টেড, ধরেন বিভিন্ন রকম ড্রাগ যারা সেবন করে বা আইভি রুটে যে ড্রাগগুলো ইউজ করে, এদের ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড ট্রান্সমিটেড ডিজিজগুলো হতে পারে, ব্লাড বর্ন ডিজিজগুলো হতে পারে, এইচআইভি হতে পারে, হেপাটাইটিস হতে পারে। সো এইগুলো ড্রাগের সাথে রিলেটেড। আবার ড্রাগ অ্যাডিকশনের কারণে কিন্তু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে, বাইপোলার মুড ডিসঅর্ডার হতে পারে। সো এইগুলো কিন্তু হ্যাবিটের সাথে রিলেটেড। এরপর ধরেন অকুপেশন বা ওয়ার্কিং আওয়ার। একজন মানুষের অকুপেশন থেকেও বিভিন্ন রোগের সূত্রপাত হতে পারে। কীভাবে হতে পারে? ধরেন একজন কয়েল মাইনার অর্থাৎ কয়লার খনিতে কাজ করে, তো এই কয়লার খনিতে যারা কাজ করে দেখা যায় তাদের লাং ডিজিজ হয়, অ্যাসবেস্টোসিস হইতে পারে, সিলিকোসিস হইতে পারে, ডিফারেন্ট টাইপের ডিজিজ, এটা অকুপেশনের সাথে রিলেটেড। আবার ধরেন যারা পারমাণু যে অফিসগুলো আছে সেখানে কাজ করে বা পরমাণু নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে দেখা যায় ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার ধরেন ওয়ার্কিং আওয়ারের সাথে রিলেটেড। এখন কোনো ব্যক্তির উপর যদি ওয়ার্কিং লোড বেশি থাকে তার ক্ষেত্রে এক ধরনের সমস্যা হতে পারে, বা তার কত ঘন্টা সে কাজ করতেছে সেটার সাথে রিলেটেড আছে। যেমন ট্রাফিক পুলিশে অনেক দিন দিনে অনেকক্ষণ সময় ধরে সে দাঁড়ায় কাজ করে, তো এদের ক্ষেত্রে কিন্তু কী হতে পারে, ব্লাড যে ডিজিজগুলো আছে মানে ভাস্কুলার ডিজিজগুলো হতে পারে, ঠিক আছে, ডিআইসি টিআইসি এগুলো ডেভেলপ করতে পারে, এটা ওয়ার্কিং আওয়ারের সাথে রিলেটেড। এরপরে ধরেন সোশিও ইকোনমিক হিস্ট্রি অর্থাৎ ইকোনমিক স্ট্যাটাসের সাথে রিলেটেড। লোয়ার ক্লাস যারা তাদের ক্ষেত্রে একরকম সমস্যা হতে পারে, মিডিল ক্লাস একরকম হতে পারে, আপার ক্লাস একরকম হতে পারে। এখন ক্লাসের সাথে কীরকম কী সমস্যা হতে পারে, ধরেন লোয়ার ক্লাসের একজন আসছে, সে স্লাম পিপল অর্থাৎ বস্তিতে থাকে। এখন এই বস্তিতে বিভিন্ন রকম ডিজিজ আছে যেগুলো ধরেন সংস্পর্শে হয়, ছোঁয়াচে যে রোগগুলো থাকে একজন থেকে আরেকজনের মধ্যে ট্রান্সমিট হয় খুব সহজে, এই ডিজিজগুলো খুব সহজে হতে পারে। ধরেন এই যে লোয়ার ক্লাস ফ্যামিলিগুলোর ক্ষেত্রে স্ক্যাবিস নামে একটা ডিজিজ আছে যেটা ছোঁয়াচে,
তো যেখানে খুব মানুষ একসাথে ঘন হয়ে বসবাস করে, একই ঘরের মধ্যে অনেকজন থাকে আর কি, তো দেখা যায় একজন যদি কোনো কারণে কোনো একটা জীবাণু বা কোনো জিনিস এফেক্টেড থাকে, তার কারণে বা তার জিনিসপত্র থেকে আরেকজনের হতে পারে। এগুলো লোয়ার ক্লাসের ক্ষেত্রে হতে পারে। লোয়ার ক্লাসের ক্ষেত্রে ফুডের ক্ষেত্রে বা হাইজিন মেনটেন করে না, সেক্ষেত্রে দেখা যাইতে পারে মানে ডায়রিয়া, ডিসেন্ট্রি, এই জিনিসগুলো কিন্তু লোয়ার ক্লাসের ক্ষেত্রে বেশি হয়। মিডিল ক্লাসের ক্ষেত্রেও এরকম সমস্যা হতে পারে। আর যারা আপার ক্লাস তাদের ক্ষেত্রে কী সমস্যা হতে পারে, নর্মালি এরা একটু সেডেন্টারি লাইফস্টাইল লিড করতে থাকে, তো সেডেন্টারি লাইফস্টাইল লিড করার কারণে এদের মধ্যে ওবেসিটি, হাইপার টেনশন, এইরকম ডিজিজগুলো এদের ক্ষেত্রে বেশি হয়। বাট এদের ক্ষেত্রে হাইজেনিক সমস্যাগুলো তেমন একটা হয় না। ডায়রিয়া, ডিসেন্ট্রি এগুলো আপার ক্লাসের ক্ষেত্রে হয় না। তার মানে আমরা কিন্তু এই ক্লাস বা ইকোনমিক স্ট্যাটাস দেখেও অনেক ডিজিজ হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে, এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারি। এনভায়রনমেন্ট বা হাউজিং বা স্যানিটেশন এইগুলোর সাথে অনেক রিলেটেড। ধরেন যারা এই যে রেল স্টেশন বা রেল স্টেশন আশেপাশে থাকে, দেখা যায় তাদের হিয়ারিং প্রবলেম থাকে, কারণ ওইখানে দেখা যায় প্রচুর জোরে জোরে রেলের যে সাউন্ড হয় বা এই জিনিসগুলো হয়, তাদের কিন্তু হিয়ারিং প্রবলেম থাকে, রাতে ঘুমের সমস্যা হতে পারে। এবং স্যানিটেশনের একটা ব্যাপার স্যাপার আছে, যারা কাঁচা পায়খানা ইউজ করে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে পেট খারাপের একটা হিস্ট্রি থাকে বা এই সমস্যাগুলো বেশি হয়। আর যারা স্যানিটেশন বা প্রপার হাইজিন মেনটেন করে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো থাকে না। সো সোশিও ইকোনমিক হিস্ট্রি কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ইমিউনাইজেশন হিস্ট্রি অ্যাজ পার ইপিআই শিডিউল, তার মানে ইপিআই শিডিউল দিয়ে আমরা কিন্তু ধারণা করতে পারি যে একটা পেশেন্ট কমপ্লিট ইমিউনাইজেশন আছে কিনা। তো আমরা ইপিআই শিডিউলের মধ্যে কিন্তু অনেকগুলো ভ্যাকসিন সম্পর্কে জেনে আসি, অনেকগুলো রোগের ভ্যাকসিন সম্পর্কে জেনে আসি। তো আমরা ধারণা করতে পারি যে কোনো পার্সন বা কোনো ব্যক্তির যদি ইপিআই শিডিউল কমপ্লিট থাকে, তাহলে তার ওই ডিজিজগুলো হওয়ার সম্ভাবনা কম। হবে না তা না, হওয়ার সম্ভাবনা কম, কিন্তু যদি কারোর ইপিআই শিডিউল কমপ্লিট না থাকে, তাহলে আমরা খুব সহজে সাসপেক্ট করতে পারি যে এই সমস্যাগুলো তার হতে পারে। তার মানে ইপিআই শিডিউল দিয়ে আমরা ধারণা করতে পারতেছি। এরপর সে অ্যালার্জিক হিস্ট্রি। অ্যালার্জিকের কারণে দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আপনাদের আশেপাশে শুনে থাকবেন যে তার এই খাবারে অ্যালার্জি, এই করলে অ্যালার্জি হয় বা এই জিনিসের মধ্যে গেলে অ্যালার্জি হয়। কারোর দেখা যাবে খাবারে অ্যালার্জি, হাঁসের মাংস খেলে অ্যালার্জি হয়, গরুর মাংস খেলে অ্যালার্জি হয়, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলোতে অ্যালার্জি হয়। কারোর দেখা যাবে এনভায়রনমেন্ট, ধুলাবালির মধ্যে গেলে অ্যালার্জি হয়, কোল্ড অ্যালার্জি হয়, তারপরে হিট অ্যালার্জি হয়। এইগুলো বিভিন্ন জিনিসের কারণে অ্যালার্জি হতে পারে, ঠিক আছে। তো অ্যালার্জিক হিস্ট্রিটাও অনেক ইম্পর্টেন্ট। আবার দেখা যাবে যে বিভিন্ন পার্সনের ক্ষেত্রে ড্রাগ, বিভিন্ন রকম ওষুধের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হয়, অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। সো তাদের ক্ষেত্রে আমরা জিনিসগুলো কী করবো, ট্রিটমেন্ট দেওয়ার পারপাসে দেখা যাবে ওই অ্যালার্জিক জিনিসগুলো থেকে তাদেরকে অ্যাভয়েড করতে বলবো বা ওই জিনিসগুলো থেকে দূরে থাকতে বলবো ট্রিটমেন্ট পারপাসে। এরপরে আছে যেমন ধরেন কন্ট্রাসেপটিভ একটা হিস্ট্রি। এটা হলো নর্মাল ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে লাগে, কারণ কন্ট্রাসেপটিভ বিভিন্ন ওয়েতে বিভিন্ন ধরনের কন্ট্রাসেপটিভ আছে, যেমন ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। তো ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কিন্তু অনেক সাইড ইফেক্টও আছে, বিভিন্ন রকম সমস্যার কারণ কিন্তু এই ওসিপি দিয়ে হয়। তো ওসিপির কারণে কোনো একটা ফিমেল পেশেন্টের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা ডায়াগনোসিস করার ক্ষেত্রে কন্ট্রাসেপটিভ একটা হিস্ট্রি আমরা নিব, যে ফিমেল পেশেন্টটা কোনো ধরনের কন্ট্রাসেপটিভ ইউজ করে কিনা। এরপর আছে হিস্ট্রি অফ এক্সপোজার। এক্সপোজার জিনিসটা হলো সেক্সুয়াল কোনো হিস্ট্রি আছে কিনা, অর্থাৎ সে মেল বা ফিমেল বা অ্যাডাল্ট কোনো পার্সন, তার প্রিভিয়াস ম্যারাইটাল স্ট্যাটাসের বাইরে তার কোনো সেক্সুয়াল হিস্ট্রি আছে কিনা। কারণ যদি আনপ্রোটেক্টেড সেক্সুয়াল হিস্ট্রি যদি তার থাকে, তাহলে তার ক্ষেত্রে এই ভেনারেল ডিজিজগুলো হতে পারে। অর্থাৎ এই যে যৌন সমস্যার কারণে যে রোগগুলো হয়, ধরেন ভিডিআরএল বা সিফিলিস, এইডস, এইচআইভি, তারপরে হেপাটাইটিস, এই জিনিসগুলো কিন্তু ভেনারেল ডিজিজের মধ্যে আমরা পড়ি আর কি। এরপরে মেনুস্ট্রাল হিস্ট্রি এবং অবস্টেটিক হিস্ট্রি, এটা ফিমেল পেশেন্টের ক্ষেত্রে লাগবে। যদি আপনার পেশেন্ট ফিমেল হয় তাহলে আপনাকে মেনুস্ট্রাল বা অবস্টেটিক হিস্ট্রিগুলো নেওয়া লাগবে, কারণ এইগুলো দিয়েও আমরা কিন্তু মেনুস্ট্রেশনের অনেক কিছু রিলেটেড আছে। কারণ মেনুস্ট্রাল অ্যাবনর্মিটির কারণেও বিভিন্ন রকম পেশেন্ট আসতে পারে, যদিও এই জিনিসটা আমাদের গাইনির ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও এটা মেডিসিন বা সার্জারির ক্ষেত্রেও লাগবে, কারণ দেখা যাবে অ্যাবনর্মাল মেনুস্ট্রেশনের কারণে পেশেন্ট অনেক সময় অ্যানিমিক থাকতে পারে, ঠিক আছে। সো এইগুলো কিন্তু আমাদের এক্সক্লুড করার ক্ষেত্রে কেসের ক্ষেত্রে লাগতে পারে। তো এই হলো মেইন নর্মাল ফরম্যাট। এখন আমরা যদি একটু আসি যে একটা হিস্ট্রি কীভাবে লিখতে হয় সেটা যদি আমরা একটু খেয়াল করি। তো ধরেন এখানে একটা হিস্ট্রির কথা বলা আছে, তো এটা হলো সিওপিডির একটা পেশেন্টের একটা হিস্ট্রি। তো দেখেন এখানে পার্টিকুলার অফ দ্য পেশেন্টের এরকম নাম লেখা আছে, এমডি মিজানুর রহমান, বয়স এত, সেক্স মেল, রিলিজিয়ন বলা, ম্যারিটাল স্ট্যাটাস, অকুপেশন। পার্টিকুলার অফ দ্য স্টুডেন্টের নাম লেখা আছে, যে স্টুডেন্টের নাম অমুক, রোল হতো ব্যাস এত, ঠিক আছে। এরপরে এখানে প্রেজেন্টিং ইলনেস লেখা, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ অ্যাডমিশন, পার্টিকুলার অফ দ্য হসপিটাল, এগুলো লেখা। চিফ কমপ্লেনের মধ্যে দেখেন কি লিখে রাখছে, রিকারেন্ট অ্যাটাক অফ দ্য কাফ, হুইজ অ্যান্ড ব্রেথলেসনেস ফর 10 days। তার মানে তার রিকারেন্ট কাফ হইতেছে, কাফের সাথে হুইজ আছে এবং ব্রেথলেসনেস আছে, এবং সেটা কতদিন ধরে, দেখেন 10 বছর। সিওপিডি পেশেন্ট, এটা হলো সিওপিডি যেটা একটা ক্রনিক ডিজিজ এবং আস্তে আস্তে ডেভেলপ করে এবং এটা রিকারেন্ট হয়। এই কারণে দেখেন চিফ কমপ্লেনের মধ্যে ডিউরেশনটা অনেক বছর ধরে, কারণ এটা হঠাৎ করে হয় না, এটা অনেক বছর ধরে হইতে থাকে। ওয়েট লস, দেখেন ওয়েট লস কতদিন ধরে আছে, 2 বছর ধরে, তার মানে এটা কিন্তু দীর্ঘদিন ধরে। এবং হঠাৎ করে যে হাসপাতালে ভর্তি হয়েছে, কেন হাসপাতালে ভর্তি হয়েছে, ইনক্রিজড সিভিয়ারিটি অফ দ্য কফ, হুইজ অ্যান্ড ব্রেথলেসনেস ফর 3 days।
হঠাৎ করে লাস্ট 3 দিনে এটা আরও বেশি বেড়ে গেছে, যার কারণে সে এখন হসপিটালাইজড হয়েছে। এটা হলো চিফ কমপ্লেনের মধ্যে বলা আছে। এখন এই প্রেজেন্টিং ইলনেস যে জিনিসটা এখানে বলা আছে, প্রেজেন্টিং ইলনেসটা এখান থেকে বর্ণনা করা অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট বা অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট। সে কি বলতেছে, সে রিজনেবলি ভালো ছিল 10 বছর আগে। তার মানে এটা কিন্তু একদিনের হিস্ট্রি না, অনেক দিন ধরে এই জিনিসটা হয়েছে। তার মানে রিকারেন্ট অ্যাটাক অফ দ্য কাফ উইথ ব্রেসলেসনেস, কাফ ইজ অ্যাসোসিয়েটেড উইথ স্পোটাম প্রোডাকশন। তো সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে স্পোটাম থাকে, এটা হোয়াইটিশ কালারের একটা স্পোটাম থাকে, ঠিক আছে। এবং এটা কখন বাড়ে, ট্রিগার্ড বাই এক্সারশন, ফিউম, কোল্ড অ্যান্ড ফগি ওয়েদার অ্যান্ড লাইং পজিশন। তার মানে সে যদি কাজ করে তাহলে সিওপিডির সমস্যাটা বাড়ে, ঠিক আছে। কোল্ড বা ফগি ওয়েদারে গেলে এই জিনিসটা বাড়ে, লাইং পজিশনে থাকলে এটা বাড়ে। তার মানে পেশেন্ট যখন রাত্রেবেলা ঘুমাইতে যায়, ঘুমানোর পরে যে বেডে শোয়ার পরে তখন ভালোই থাকে, কিন্তু 2-3 ঘন্টা পরে দেখা যায় যে তার প্রচুর পরিমাণ কাশি হয়, সে আর শুয়ে থাকতে পারে না, তার দম বন্ধ হয়ে আসে, পেশেন্ট উঠে বসে পড়ে, তার ঘুম ভেঙে যায়, সে আর ঘুমাইতে পারে না, শুয়ে থাকতে পারে না। সো এরকম একটা হিস্ট্রি সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায়। এখন কেন হয় সেগুলোর আরও বিস্তর ব্যাখ্যা আছে, সেগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন। সো এইটার মধ্যে আর আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না, তাহলে সিওপিডি নিয়ে আলাদা করে বলা লাগবে। দেখেন এরপরে যেটা বলছে যে ব্রেথলেসনেস ইজ স্লোলি প্রোগ্রেসিভ। তার মানে ব্রেথলেসনেস কিন্তু হঠাৎ করে বাড়ে না, আস্তে আস্তে বাড়ে। এবং পেশেন্ট ইজ আনএবল টু পারফর্ম হার্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি। সে বেশি ভারী কাজ করতে পারে না বা অনেকক্ষণ ধরে কাজ করতে পারে না, কাজ করলে অল্প কাজ করলে হাঁপাই যায়। তারপরে বলছে ওয়েট লস আছে, 2 বছর ধরে ওয়েট লস আছে, তার ওয়েট লসের একটা হিস্ট্রি থাকবে। সিভিয়ারিটি অফ দ্য কাফ রিসেন্টলি বাড়ছে, ব্রেথলেসনেসও রিসেন্টলি বাড়ছে, যার কারণে সে হাসপাতালে ভর্তি হয়েছে। তাছাড়া তার আর অন্য কোনো সমস্যা নাই, তার বাওয়াল ব্লাডার হ্যাবিট নর্মাল। স্লিপ ইজ হ্যাম্পার ডিউ টু দ্য কাফ অ্যান্ড ব্রেথলেসনেস। যেটা বললাম, রাতে ঘুমাইতে যায়, হঠাৎ করে ঘুম ভেঙে যায়, স্লিপ হ্যাম্পার হইতেছে, কারণ কি, তার কাশি হইতেছে এবং দম বন্ধ হয়ে আসতেছে, যার জন্য সে শুয়ে থাকতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না, ঠিক আছে। এরপরে দেখেন কি আছে, হিস্ট্রি অফ দ্য পাস্ট ইলনেস। এই হিস্ট্রি অফ দ্য পাস্ট ইলনেসের মধ্যে কি বলা আছে, নন কেস অফ দ্য সিওপিডি ফর লাস্ট 10 years। তো যেটা একটা ক্রনিক ডিজিজ, এটা বহু বছর ধরে হয়, পেশেন্ট এক সময় ভালো থাকে, ট্রিটমেন্ট দিলে ভালো থাকে, কোনো জিনিস এক্সারশন যেটা এই সমস্যাটাকে বাড়ায় দেয়, সেই জিনিসের মধ্যে গেলেই দেখা যায় আবার পেশেন্ট অসুস্থ হয়ে যায়, খুব সিভিয়ার হয়ে গেলে পেশেন্ট হাসপাতালে ভর্তি হয়। তো দেখেন এরপরে বলা আছে কি, যে হি হ্যাজ হিস্ট্রি অফ হসপিটাল অ্যাডমিশন 2 times ফর দ্য সেম প্রবলেম ইন দ্য ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। তার মানে যেটা বললাম যে এই পেশেন্টের সমস্যা কখনো কমপ্লিটলি ঠিক হবে না, সিওপিডি যারা আছে তার সেটা সারা জীবনই থাকবে, এক সময় বাড়বে, এক সময় কমবে, বাড়বে কমবে, ট্রিটমেন্ট নিলে কমে যাবে, ট্রিটমেন্ট ঠিকঠাক না নিলে আবার বেড়ে যাবে, হঠাৎ করে বেড়ে গেলে হাসপাতালে আবার ভর্তি করা লাগবে, তার মানে এটা রিকারেন্ট হইতেই থাকবে। ড্রাগ হিস্ট্রির মধ্যে কি বলছে, সালবিউটামল ট্যাবলেট, যেটা একটা ব্রোঙ্কোডাইলেটর ট্যাবলেট, এবং ইনহেলার ডিউরিং এক্সাজারবেশন। তার মানে যখন তার এই সমস্যাটা বাড়ে সে তখন সালবিউটামল ট্যাবলেট খায়, যেটাকে আমরা বলি ব্রোঙ্কোডাইলেটর। খাইলে পরে কি হয়, ব্রোঙ্কোডাইলেশন হয়, ডাইলেশন হলে সে ঠিকঠাক শ্বাস নিতে পারে, তার ব্রেথলেসনেসটা কমে যায়। এটা একটা ড্রাগের হিস্ট্রির মধ্যে, তো এই জিনিসটা বলা আছে, কিন্তু সে কী পরিমাণ খায় বা কতদিন ধরে খায় সেটা বলা আছে, যে 5 বছর ধরে খায়, কী ডোজে খায় সেটা বলা নেই। হয়তো পেশেন্ট যদি বলতে পারে তো ভালো, বলতে না পারলে আর লেখার দরকার নেই। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে কী বলা আছে, যে তার 2 জন বোন আছে, তার 3টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, তারা অ্যালাইভ এবং গুড হেলথ, কোনো ফ্যামিলি পজিটিভ হিস্ট্রি নাই। তার মানে সিওপিডি নর্মালি ফ্যামিলি হিস্ট্রির সাথে পজিটিভ থাকে না, অ্যাজমা হইলেও এটা পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে। দেখেন পার্সোনাল হিস্ট্রি, হি ইজ এ হেভি স্মোকার। তার মানে যেটা আমি একটু আগে বলতেছিলাম যে স্মোকিংয়ের সাথে সিওপিডি খুবই অ্যাসোসিয়েটেড, তার মানে হেভি স্মোকার, তার মানে আমরা খুব একটা পজিটিভ একটা প্লাস পয়েন্ট পেয়ে গেলাম যে এই স্মোকিংয়ের কারণে তার সিওপিডি হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং কি আছে দেখেন, ইউজ টু অ্যাবাউট কতগুলো সিগারেট খায়, এবং এই সিগারেট কতগুলো খায়, কয় প্যাকেট করে খায়, কত বছর ধরে খায়, এটা কিন্তু হিস্ট্রির মধ্যে লেখা লাগে, ঠিক আছে, এটা দিয়েও আমরা বুঝতে পারি। এরপরে বলা আছে যে হি ইজ নন অ্যালকোহলিক অ্যান্ড হিস্ট্রি অফ দ্য এলিসিড দ্য ড্রাগ অ্যাবিউজ। তার এই ড্রাগ অ্যাবিউজের কোনো হিস্ট্রি নাই, অ্যালকোহলের কোনো হিস্ট্রি নাই। ডায়েটের ক্ষেত্রে কি সে নর্মাল ডায়েট খায়। সোশিও ইকোনমিক হিস্ট্রির মধ্যে কি বলছে, হি বিলংস টু দ্য লোয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস। তার মানে তার সোশিও ইকোনমিক স্ট্যাটাস কেমন, লোয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস, তো যার কারণে সেখানে আনহাইজেনিক পরিবেশ থাকতে পারে, সেখান থেকেও হতে পারে। লিভড ইন এ টিন শেড উড মেড হাউস, অর্থাৎ স্যাঁতস্যাঁতে জায়গায়, এটাও আমার সিওপিডিকে এক্সাজারেটেড করার জন্য অনেক মানে কাজ করে আর কি। ড্রিঙ্কস আর্সেনিক ফ্রি টিউবওয়েল ওয়াটার এবং ইউ স্যানিটারি ল্যাট্রিন, সো বাকিগুলো নর্মাল আছে। ইমিউনাইজেশন হিস্ট্রির মধ্যে হি ওয়াজ ইমিউনাইজড অ্যাজ পার ইপিআই শিডিউল, তার মানে ইমিউনাইজেশনের সাথে কোনো সমস্যা নাই। হিস্ট্রি অফ দ্য এক্সপোজার, তার মানে তার কোনো হিস্ট্রি অফ দ্য এক্সপোজারের কোনো হিস্ট্রি নাই। জেনারেল এক্সামিনেশনের মধ্যে আমরা পেশেন্টে দেখলাম কেমন, ইল লুকিং, ডিসপনিক, ট্যাকিপনিক এবং প্লেথরিক। তো এইগুলো হলো যারা সিওপিডি পেশেন্ট বা রেসপিরেটরি রিলেটেড জিনিসগুলো, তারা নর্মালি ইল লুকিং দেখা যায়, ডিসপনিক বা ট্যাকিপনিক দেখা যায়, ঠিক আছে। সিওপিডি পেশেন্ট এগুলো থাকবে। বডি বিল্ড বিলো অ্যাভারেজ, কারণ তার ওয়েট লসের একটা হিস্ট্রি আছে। কোঅপারেশন, পেশেন্ট কোঅপারেটিভ থাকে, বাট সিভিয়ার কন্ডিশনে থাকলে পেশেন্ট কোঅপারেটিভ হতে পারে না, কারণ মুখে অক্সিজেন মাস্ক দেওয়া থাকে। ডিকুবিটাস কেসে প্রপড আপ পজিশন, এই যে আমি এখন বসে আছি, বাট আমার যদি চেয়ারের পিছনে একটা বালিশ দেওয়া থাকতো, এইভাবে দেখবেন পেশেন্টের এরকম বসায় রাখছে বেডের পর। পেশেন্ট তো শুয়ে থাকতে পারে না, শুয়ে থাকলে বাড়ে, ব্রেথলেসনেস বাড়ে, কাপ বাড়ে, এই কারণে পেশেন্ট শুয়ে থাকতে পারে না, পেশেন্ট বসে থাকে, বসে থাকলে কাফও কম হয়, ব্রেথলেসনেসটাও কম হয়।
এরপর যেটা আছে সেটা হলো ইন্টেলিজেন্ট, নর্মাল, নিউট্রিশনাল স্ট্যাটাস, বিলো এভারেজ, কারণ তার ওয়েট লসের একটা হিস্ট্রি আছে, অ্যানিমিয়া থাকবে না, এগুলো পেশেন্টের জন্ডিস, সাইনোসিস, ক্লাবিং, কোলোনাইকেল, লিউকোনাইকেল, এগুলো নর্মালি সব কিছু অ্যাবসেন্ট থাকবে। পালস নর্মাল থাকবে, পালস রেগুলার থাকবে, ব্লাড প্রেশারও এটা নর্মালি থাকে, টেম্পারেচারের সাথে কোনো ঝামেলা নাই, টেম্পারেচার নর্মাল থাকবে, রেসপিরেটরি রেট আবার হাই থাকবে, কারণ ব্রেথলেসনেস আছে, ট্যাকিপনিয়া আছে, যার কারণে কী হবে নর্মালি 16 থেকে 18, এইটা হলো ব্রেথলেসনেস মানে নর্মাল রেসপিরেটরি রেট, সো রেসপিরেটরি এখানে হাই থাকবে মোর দ্যান নর্মাল, কারণ এখানে ট্যাকিপনিয়া থাকবে। এরপর আছে এটা হলো পার্টস, লিপস, ব্রিদিং প্রেজেন্ট থাকবে, ঠিক আছে, মুখ দিয়ে শ্বাস নিবে আর কি, যেটা ইডিমা এই ক্ষেত্রে থাকে না, ইডিমার সাথে কোনো রিলেশন নাই, ডিহাইড্রেশনের সাথে রিলেশন নাই, লিম্ফ নোডের সাথে রিলেশন নাই, থাইরয়েড, এগুলো সব নর্মাল থাকবে, আর বাদ বাকি আছে সব নর্মাল। যদি সিস্টেমিক এক্সামিনেশনের ক্ষেত্রে যাই, আমরা সিস্টেমিক এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা 4টা পয়েন্ট লিখি রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনের সময়: ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কাল্টেশন। ইন্সপেকশনের সময় আমরা 5টা পয়েন্ট দেখি, এই 5টা পয়েন্ট মনে রাখবেন, এই 5টা পয়েন্ট আমরা এক্সামিনেশনের সময় দেখি, সেটা হলো শেপ অফ দ্য চেস্ট। ইন্সপেকশন মানে হলো আপনি চোখ দিয়ে দেখতেছেন, পেশেন্টের রাইট সাইডে দাঁড়াবেন, রাইট সাইডে দাঁড়ানোর পরে এখন পেশেন্টকে আপনি নিজের চোখ দিয়ে জাস্ট অবজার্ভ করবেন আপনি চেস্ট এরিয়াটা, তাহলে কি দেখতেছেন, শেপ অফ দ্য চেস্ট। এখানে যেহেতু হাইপার ইনফ্লেটেড ব্যারেল শেপ চেস্ট, সিওপিডি অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে কেমন চেস্ট পাওয়া যায়, ব্যারেল শেপ চেস্ট পাওয়া যায়, এগুলো পড়া লাগবে আর কি। তো এই জিনিসটা থাকবে এই পেশেন্টের ক্ষেত্রে। মুভমেন্ট অফ দ্য চেস্ট সিমেট্রিক্যালি ডিমিনিশ, দুই সাইডেই কমে যাবে, ঠিক আছে। মুভমেন্ট অফ দ্য চেস্ট, মুভমেন্টটা ঠিকঠাক ইনফ্লেটও করবে না, ডিপ্রেসডও করবে না, তার মানে সিমেট্রিক্যালি ডিমিনিশড হয়ে যাবে। ইন্টারকোস্টাল ইনড্রয়িং, দুইটা রিব মাঝখানে যে ইন্টারকোস্টাল স্পেসটা থাকে এটা নিচের দিকে দেবে যাবে, ইনড্রয়িং হবে, ভিতর দিকে মনে হবে ঢুকে গেছে। এরপরে কিছু অ্যাক্সেসরি মাসল অফ দ্য রেসপিরেশন, প্রেজেন্ট থাকবে সুপ্রাস্টেনা, সুপ্রাসেকশন এসের, এখানে কী থাকবে, এক্সক্যাভেশন, জায়গাটা উঁচু থাকবে আর কি। পালপেশনের ক্ষেত্রে পজিশন অফ দ্য ট্রাকিয়া সেন্ট্রালি থাকবে, এই জিনিসগুলো ফর্মেট অনুযায়ী জাস্ট দেখতে হবে। পজিশন অফ দ্য ট্রাকিয়া দেখবেন, পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট দেখবেন, এটা হলো পালপেশন। তার মানে এই যে আপনার হাত, এই হাতটা দিয়ে আপনি চেস্টের উপর হাত দিয়ে দিয়ে পালপেট করতে হবে জিনিসগুলা, কীভাবে ট্রাকিয়া পালপেট করতে হয়, কীভাবে অ্যাপেক্স বিট পালপেট করতে হয়, চেস্ট এক্সপেনশন কীভাবে দেখতে হয়, ভোকাল ফ্রিমিটাস কীভাবে দেখতে হয়, এগুলো বিভিন্ন রকম ফর্মেশন আছে, মানে বিভিন্ন রকম টেকনিক আছে, সেগুলো আলাদা করে আমরা এক্সামিনেশনের মধ্যে দেখাবো বা এক্সামিনেশনের মধ্যে আমরা শিখবো, জাস্ট আমি আপনাদের ফর্মেশনটা বলতেছি আর কি। এরপর যেটা আছে সেটা হলো পারকাশন। পারকাশন করাটা হলো আঙুলের উপর আমরা সাউন্ড করি, ঠিক আছে। তো আপনারা বিভিন্ন সময় দেখবেন এই মিডিল ফিঙ্গারের উপর আমরা মিডিল ফিঙ্গার দিয়ে শব্দ করি, এই মিডিল ফিঙ্গারটা চেস্টের সাথে লাগানো থাকে, আমরা এভাবে হাত দিয়ে দিয়ে পারকাস করি, ঠিক আছে। পারকাস করলে বিভিন্ন রকম সাউন্ড বোঝা যায়, এই আমরা হাতের উপর সাউন্ড করে আমরা বিভিন্ন রকম জিনিস ধারণা করতে পারি, ঠিক আছে। বিভিন্ন সময় ডাল সাউন্ড পাওয়া যেতে পারে, কখনো হাইপার রেজোনেন্ট পাওয়া যেতে পারে, কখনো ওডিডাল সাউন্ড পাওয়া যেতে পারে, এইগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম ডিজিজ ডায়াগনোসিস করতে পারি, কারণ বিভিন্ন রকম ডিজিজে বিভিন্ন রকমের পারকাশন নোট পাওয়া যায়, তো সেইগুলো আপনাদের মুখস্থ করা লাগবে। মুখস্থ করার পরে তাহলে আপনি বিভিন্ন রোগ ডায়াগনোসিস করার সময় সেগুলো বুঝতে পারবেন। এরপরে যেমন অস্কাল্টেশন। অস্কাল্টেশনটা হলো একটা স্টেথোস্কোপ দিয়ে আপনি পেশেন্টের চেস্টের বিভিন্ন জায়গায় স্টেথোস্কোপ ধরে ধরে সাউন্ড শুনবেন, অর্থাৎ লাংয়ের সাউন্ডগুলো শুনবেন, ব্রেথ সাউন্ড। তো ব্রেথ সাউন্ডগুলো কেমন হয়, নর্মালি ভেসিকুলার উইথ প্রোলংড এক্সপিরেশন, সো এই জিনিসটা হবে হলো সিওপিডির ক্ষেত্রে, ঠিক আছে। আর নর্মালি যে ব্রেথ সাউন্ড থাকবে সেটা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড থাকবে। এরপর হচ্ছে অ্যাডেড সাউন্ড, বিভিন্ন রকম সাউন্ড, যেই সাউন্ডগুলো নর্মাল পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায় না, সেই কিছু কিছু অ্যাডেড সাউন্ড পাওয়া যেতে পারে, যেমন রঙ্কাই, কোর্স ক্র্যাকলস, ক্রিপিটেশন, এই জিনিসগুলো আমরা কী হিসেবে করি, কোনো অ্যাডেড সাউন্ড হিসেবে আছে কিনা। ভোকাল রেজোনেন্স এখানে নর্মালি রিডিউসড হয়। এরপরে কার্ডিওভাস্কুলারের ক্ষেত্রে এরকম কিছু জিনিসপত্র আছে, পালস দেখতে পারি, জেবিপি দেখি আমরা, পেরিফেরাল পালস দেখি, ব্লাড প্রেশার দেখি, এটা যারা কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করানো হবে তখন এইগুলো আমরা আলোচনা করব। তো এখানে আমরা পারকাশনটা করি না, কারণ কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর পারকাশন করি না, কারণ কি, কার্ডিওভাস্কুলার সিস্টেম কি জেনারেট করে, ইম্পালস জেনারেট করে, ঠিক আছে। এসএ নোড থেকে যে ইম্পালসটা জেনারেট হয় ওইটার সাথে যাতে সিঙ্ক্রোনাইজ করে ওইটাকে মানে ওইটার কাজটাকে হ্যাম্পার না করে, এই কারণে আমরা পারকাশন করি না আর কি। যেটা যে আঙুল দিয়ে যেটা বললাম যেভাবে আমরা পারকাস করি, এই জিনিসটা আমরা সিবিএসের ক্ষেত্রে করি না, ঠিক আছে। তার মানে সিবিএসের ক্ষেত্রে আমরা শুধু 3টা জিনিস দেখি, ইন্সপেকশন করি, পালপেশন করি, অস্কাল্টেশন করি, বাট পারকাশন করি না। এরপর আছে এলিমেন্টারি সিস্টেম। এলিমেন্টারিতেও আমরা এরকম ইন্সপেকশন করি, পালপেশন করি, এখানে পারকাশন করি, অস্কাল্টেশন করি, এখানেও বেশ কিছু জিনিসপত্র আছে, এইগুলো আমরা এই সিস্টেমের মধ্যে যখন যাব তখন আমরা দেখব। এরপর আছে নার্ভাস সিস্টেম এক্সামিনেশন। নার্ভাস সিস্টেম এক্সামিনেশনের সময় আমরা বেশ কিছু জিনিস দেখি, একটা হায়ার সাইকিক ফাংশন দেখি, পেশেন্টের জেনারেল কন্ডিশন আর কেমন কি আছে, পেশেন্টের মোটর ফাংশন দেখি যে তার মাসেল বা রিফ্লেক্স বা কোঅর্ডিনেশনগুলো কেমন কন্ডিশন আছে, সেন্সরি ফাংশন দেখি যে তার সেন্সরিগুলো বা তার সেন্সেশন ঠিকঠাক আছে কিনা, পেইন, ট্যাস, টেম্পারেচার, এই সেন্সেশনগুলো ঠিকঠাক আছে কিনা। তারপর আমরা বিভিন্ন রকম ক্রানিয়াল নার্ভ এক্সামিনেশন করি, 12টা ক্রানিয়াল নার্ভ থাকে, এই ক্রানিয়াল নার্ভের জন্য 12টা ক্রানিয়াল নার্ভের এক্সামিনেশন 12 রকম। সো এই 12 রকম এক্সামিনেশন করে আমরা দেখি যে তার কোনো ক্রানিয়াল নার্ভে কোনো অ্যাবনর্মালিটি ফাউন্ড আছে কিনা বা কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, এটা আমরা সেন্সরি ফাংশনের ক্ষেত্রে দেখি। এরপর আমরা সেরেব্রাল ফাংশন দেখি, সাইন অফ দ্য মেনিঞ্জাল ইরিটেশন দেখি যে পেশেন্টের মেনিঞ্জাইটিস আছে কিনা।
এইগুলো করার পরে এখন আমরা যত যা আলোচনা করে আসলাম সব জিনিসগুলো এখন একটু ঢালাও করে লেখা লাগবে, যেটাকে আমরা বলি স্যালিয়েন্ট ফিচার। একদম শুরু থেকে পার্টিকুলার অফ দ্য পেশেন্টের যা যা পাইছেন, সিএফ কমপ্লেনের মধ্যে যা পাইছেন, প্রেজেন্ট ইলনেসের মধ্যে যা পাইছেন, পাস্ট হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, সোশিও ইকোনমিক হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি, ঠিক আছে, ইমিউনাইজেশন হিস্ট্রি যা যা ছিল, তারপর জেনারেল এক্সামিনেশন, এই সব কিছু এখন এখানে লেখা লাগবে। দেখেন প্রথম 2-3 লাইনের মধ্যে দেখেন কি আছে, পেশেন্টের পার্টিকুলার অফ দ্য পেশেন্ট। তারপরে 2-3 লাইনের মধ্যে দেখেন কি লেখা আছে, চিফ কমপ্লেন বলা আছে। তারপরে দিকে যান, প্রেজেন্টিং ইলনেস, পাস্ট ইলনেস, ড্রাগ হিস্ট্রি, সোশিও ইকোনমিক হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি, সব কিছু দেওয়া আছে। এরপর দেখেন একটা সেকেন্ড প্যারার মধ্যে কি আছে, অন এক্সামিনেশন হি ইজ ইল লুকিং। তার মানে এটা কি, এটা হলো তার জেনারেল এক্সামিনেশনের পয়েন্টগুলো এখানে একবারে ঢালাও করে লেখা। তারপরে নিচে দিকে যান, আর 3-4 লাইন পরে দেখেন এখানে কি দেওয়া আছে, এখানে হলো সিস্টেমিক এক্সামিনেশনগুলো দেওয়া আছে। এরপরে আমরা এখানে কি লিখছি, ক্লিনিক্যাল ডায়াগনোসিস। তার মানে এই যে আমি পুরো একটা হিস্ট্রি নিলাম, নেওয়ার পরে এখন আমি ক্লিনিক্যালি কি সাসপেক্ট করতেছি সেই হিস্ট্রিটা এখন আমার লেখা হয়েছে। তার মানে এটাকে আমরা বলতেছি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমি ক্লিনিক্যালি কি ডায়াগনোসিস করছি পেশেন্টের হিস্ট্রি নিয়ে, অ্যাকিউট এক্সাজারবেশন অফ দ্য ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটাকে আমরা সংক্ষেপে বলি সিওপিডি, ঠিক আছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি। তাহলে অ্যাকিউট এক্সাজারবেশন অফ দ্য সিওপিডি, পেশেন্টের সিওপিডি আগেও ছিল, সে এই সমস্যা নিয়ে আগেও হাসপাতালে ভর্তি হয়েছিল, কিন্তু এখন কেন হাসপাতালে ভর্তি হয়েছে, হঠাৎ করে জিনিসটা বেড়ে গেছে, যে কারণে একটা ওয়ার্ড লাগাইছি অ্যাকিউট এক্সাজারবেশন। তার মানে হঠাৎ করে বেড়ে গেছে, সিরিয়াস কন্ডিশন হয়েছে, এই কারণে পেশেন্ট এখানে ভর্তি হয়েছে। কিন্তু তার সিওপিডি আগেও ছিল, এখনও হয়েছে, কিন্তু এখন সিরিয়াসনেস বেশি, যেটাকে আমরা লিখছি অ্যাকিউট এক্সাজারবেশন। এটা হলো আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস, যেটা আমি পেশেন্টকে দেখে আমার মনে হয়েছে এটা হলো ক্লিনিক্যাল, আমি এটা পাইছি। কিন্তু এই জিনিসটা প্রমাণ করার জন্য আমার ইনভেস্টিগেশন করা লাগবে। কিন্তু এইটার সাথে আরও দেখেন নিচে একটা লেখা আছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তার মানে আমি যেটা সাসপেক্ট করছি শুধু যে এইটাই হবে বিষয়টা তো এমন না, অন্য কিছু তো হইতে পারে, সিওপিডি না হয়তো অন্য কিছু হইতে পারে। আমি ক্লিনিক্যালি তো এখনও মানে ইনভেস্টিগেশন করিনি, কোনো রিপোর্ট আমার হাতে নাই, সো ওই জিনিসটাও হতে পারে। দেখেন সেখানে সেটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে লেখা যে এই পেশেন্টের সিওপিডি না, এই পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমা হতে পারে, না এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা না, এই পেশেন্টের ব্রঙ্কিয়াকটাসিসও হতে পারে, না পেশেন্টের ব্রঙ্কিয়াকটাসিসও নাই, পেশেন্টের টিউবারকুলোসিসও হতে পারে। যাই হোক না কেন, যেই কিছুই হোক না কেন, এখানে কোনো কনফার্মেশনাল ডায়াগনোসিস নামে কোনো ওয়ার্ড বলা নাই। আমি কনফার্ম হব তখনই যখন আমি এই পেশেন্টের জন্য স্পেসিফিক ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশন করার পরে যখন আমার কাছে ল্যাবের রিপোর্ট আসবে, রিপোর্ট দেখে তখন আমি স্পেসিফিক্যালি ডায়াগনোসিস করে কনফার্ম হতে পারবো, তখন সেটার আমরা বলি কনফার্মেশনাল ডায়াগনোসিস। কিন্তু কনফার্মেশনাল ডায়াগনোসিস আমরা এই লং কেসের মধ্যে লিখি না, আমরা জাস্ট প্রসিডিউরগুলো লিখি। অর্থাৎ ক্লিনিক্যাল ডায়াগনোসিস লিখবো, এরপরে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লিখছি, তারপরে আমরা লিখি ইনভেস্টিগেশন, আমরা এই পেশেন্টের জন্য কী ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশন করার পরে আমরা দিই ট্রিটমেন্ট। ইনিশিয়ালি আমরা এখন কী ট্রিটমেন্ট দেবো, কারণ ইনভেস্টিগেশন করতে তো কয়েকদিনও লেগে যেতে পারে, আমরা তো ওই কয়েকদিন তো পেশেন্টকে ফেলে রাখবো না। তো ফেলে না রাখার কারণে আমরা তখন ইনিশিয়ালি কিছু ট্রিটমেন্ট দেওয়া শুরু করি। ওই ট্রিটমেন্টটাকে হসপিটাল ম্যানেজমেন্ট বলি আমরা, বা হসপিটালে আমরা যে ওয়েতে ম্যানেজমেন্ট করি সেটা, এটা দিব। দেওয়ার পরে আমরা পেশেন্টকে লাস্টে কিছু ফলো আপ বা অ্যাডভাইস দিই। তো এইভাবে একটা লং কেস আমরা নর্মালি লিখি, নর্মালি এইভাবে আমরা সাজাই এবং এই জিনিসগুলো আমরা ইনভলভ করি। সো এই লং কেসের হিস্ট্রি নেওয়াটা একটা আর্ট, এটা একদিনের ব্যাপার না, এটা আপনি যত প্র্যাকটিস করবেন তত সুন্দর করে এই জিনিসগুলো নিতে পারবেন।